ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের প্রস্তাব নেতাদের। ভোট পেছালে পরিস্থিতি আরও খারাপের শঙ্কা। তারিখ দিলে স্থিতিশীলতা ফেরার আশা। জুনের আগেই হবে জানালেন প্রেস সচিব। বেটার হয় ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচনটা করা যায়, 5 ফেব্রুয়ারির মধ্যে। বেশি সময় ক্ষেপণ করলে পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে, তখন আর কিছুই করার থাকবে না। সুনির্দিষ্ট মাস কিংবা সপ্তাহটি যদি সুনির্দিষ্ট করা যায়, তাহলে রাজনৈতিক স্থিতিশীলতা যেমন নিয়ে আসবে। বারবার বলেছেন যে জুন 30-এর পরে ইলেকশন যাবে না। আগামী ডিসেম্বরে নির্বাচন চান তারেক রহমান। বললেন, এই সরকার জবাবদিহিমূলক নয়। আন্দোলন শুরু করলে 24 ঘন্টাও টিকবে না সরকার। হুঁশিয়ারি গয়েশ্বরের। এই সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক নয়। বিএনপির দাবি, আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আমরা যদি বলি কালকে রাস্তায় নামবো, তাহলে আমার মনে হয় ইউনুস 24 ঘন্টা থাকতে পারবে না। আমরা চাই ডক্টর ইউনুসের শপথ হোক। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অন্তর্বর্তী সরকারের দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার পক্ষে নয় জামাত। জুলাইয়ের শক্তিকে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবেলার ঘোষণা এনসিপির। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতিতে সংস্কার কার্যক্রমে নেতিবাচক প্রভাব। মত সুশীল সমাজের। সমঝোতা না হওয়া বিষয়ে জনসম্মুখে প্রকাশের ঘোষণা ঐকমত্য কমিশনের। জুলাই গণহত্যার প্রথম কোন মামলার বিচার প্রক্রিয়া শুরু। চানখারপুলে 6 হত্যায় সাবেক ডিএমপি কমিশনার সহ 8 জনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। সচিবালয়ে কর্মীদের বিক্ষোভ। সরকারি চাকরি অধ্যাদেশের গেজেট প্রকাশ। সংশোধনের আগে এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ কার্যকর হবে না। বিজ্ঞপ্তির পর কর্মবিরতি প্রত্যাহার। এবং কোরবানির পশুর চামড়ার দাম বাড়ালো সরকার। ঢাকায় গরুর চামড়ার সর্বনিম্ন মূল্য 1350 আর বাইরে 1150 টাকা নির্ধারণ। রফতানিতে বিধি নিষেধ প্রত্যাহার। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে 5 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের প্রস্তাব করেছেন রাজনৈতিক দলের নেতারা। ভোটের সময় বেশি পেছালে পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা তাদের। ভোটের নির্দিষ্ট সময় ঘোষণা করলেই রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে বলেও মনে করেন তারা। সরকারকে সব দলের সঙ্গে সমান আচরণের আহ্বান তাদের। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, দলগুলোর সঙ্গে সরকারের টানাপোড়েন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনের মধ্যে শুরু হয় রাজনৈতিক সংলাপ। রোববার প্রথম পর্বের আলোচনায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা। প্রথম দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এলডিপির প্রেসিডেন্ট অলি আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সহ 11 দলের শীর্ষ নেতা। প্রায় ঘণ্টাখানিক চলে বৈঠক। পরে সাংবাদিকদের মুখোমুখি হন নেতারা। এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছিলেন না বলেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 5 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের প্রস্তাব দেন তিনি। নির্বাচনের সময় বেশি পেছালে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন সিপিবি নেতা মুজাহিদুল ইসলাম সেলিম। আর রোডম্যাপ প্রকাশ হলে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে বলে মনে করেন গণসংহতির সমন্বয়কারী জোনায়েদ সাকি। আমরা বলেছি যে সংস্কার, বিচার এবং নির্বাচনের যথাসম্ভব একটা দ্রুত রোডম্যাপ দেওয়ার জন্য আমরা অনেকেই সেখানে মত প্রকাশ করেছি যে এটা বেটার হয় ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচনটা করা যায়, 5 ফেব্রুয়ারির মধ্যে। সমস্যার সমাধানের জন্য সময় ক্ষেপণ যদি করেন, উল্টাটা হতে পারে। উল্টাটা হলো পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে, তখন আর কিছুই করার থাকবে না। বিচার এবং সংস্কারের যেমন আমরা রোডম্যাপ চাই, নির্বাচনেরও সুনির্দিষ্ট রোডম্যাপ চাই। সুনির্দিষ্ট মাস কিংবা সপ্তাহটি যদি সুনির্দিষ্ট করা যায়, তাহলে রাজনৈতিক স্থিতিশীলতা যেমন নিয়ে আসবে, তেমনি অর্থনীতির ক্ষেত্রে একটা স্থিতিশীলতা আনবে। সরকারকে সব দলের সঙ্গে সমান আচরণের আহ্বান জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। দল নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্যটা
অনেক ক্ষেত্রে আপনারা বজায় রাখতে পারছেন না। সবার কাছে আপনি সমানভাবে সবাইকে বিচার করবেন। পরে দ্বিতীয় দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে গণ অধিকার পরিষদ ও বিভিন্ন ইসলামী দলের নেতারা বৈঠক করেন। নির্বাচনের আগে অন্তত কিছু গণহত্যার মামলার বিচার শেষ করার দাবি জানান খেলাফত মজলিসের আমির মামুনুল হক। এদিকে উপদেষ্টা পরিষদ ঢেলে সাজানোর পাশাপাশি ভোটের নির্দিষ্ট তারিখ দেওয়ার দাবি জানান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ডিসেম্বর থেকে আপনার জুন, এটি একটি অস্পষ্ট সময়, কারণ এর মধ্যে রোজা আসবে, কুরবানি আসবে, ঈদ আসবে, ইজতেমা পড়বে। সেই কারণে আমরা বলেছি অন্তত প্রধান উপদেষ্টা যেন একটা সুনির্দিষ্ট মাসের কথা বলেন যে এই মাসে সম্ভাব্য নির্বাচনটা হতে পারে। পরে প্রেস সেক্রেটারি জানান নির্বাচনের তারিখ 30 জুন পার হবে না। সাম্প্রতিক অস্থিরতার মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে অন্তর্বর্তী সরকার স্বস্তি পেয়েছে বলেও জানান তিনি। আমরা বড় যুদ্ধাবস্থার ভিতরে আছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে ডিস্টাবিলাইজ করার জন্য যত রকমভাবে পারে চেষ্টা করছে। এটা থেকে আমাদের রক্ষা করতে হবে। তারা কিছুতেই মেনে নিতে পারছে না। বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে, ঐক্যমত থাকতে হবে। আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি এটা যেন সামনের দিকে যায়। সবাই একসঙ্গে বসাতে উনি বলছেন যে আমি মনে সাহস পেলাম। প্রেস সচিব জানান প্রধান উপদেষ্টা নেতাদের বলেছেন তিনি যতদিন থাকবেন দেশের অনিষ্ট হয় এমন কোনো কাজ করবেন না। জুন 30-এর পরে ইলেকশন যাবে না। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বিএনপি আন্দোলন শুরু করলে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না এমন হুঁশিয়ারি দিয়ে নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণার দাবিতে অনড় অবস্থান জানিয়েছেন বিএনপি নেতারা। এদিকে তারেক রহমান বলেছেন এই সরকার জবাবদিহিমূলক নয়, আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন দিতে হবে বলেও এ সময় জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শনিবার প্রধান উপদেষ্টার ডাকে যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপি, জামাতে ইসলাম ও এনসিপি। বৈঠকের পরদিন বিভিন্ন আয়োজনে অংশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন বিএনপি নেতারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতান্ত্রিক বাম ঐক্যের এক আলোচনা সভায় অংশ নিয়ে স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেন নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে অনড় বিএনপি। সরকারি অফিস আদালত ব্যবহার করে, গাড়ি এবং বিভিন্ন সুযোগ সুবিধা ব্যবহার করে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ার যে ব্যবস্থা শুরু করেছেন এটির নাম ইতিহাসবিদরা আগেই দিয়ে রেখেছে। এক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন বিএনপি আন্দোলন শুরু করলে ক্ষমতায় টিকতে পারবে না সরকার। আলাদা অনুষ্ঠানে স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল্লাহ মুইন খান বলেন নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে এই ভয়ে ভোটের বিরোধিতা করা হচ্ছে। সব দলের একই মত, একই কথা। আমরা যদি বলি কালকে রাস্তায় নামবো, তাহলে আমার মনে হয় ইউনূস 24 ঘন্টা থাকতে পারবে না। আমরা চাই ডক্টর ইউনূসের সফল হোক। তারা যদি ভয় করে যে জনগণ ভোট দিলে বিএনপি সরকার এসে যাবে, কাজে ভোট প্রক্রিয়াকে বিলম্বিত করে, সেটার গণতন্ত্র হবে না। তাহলে তো আওয়ামী লীগ 15 বছরে যা করেছে সেই ভোট কি বলে রিগিং বলেন বাজে, সেটাই হবে আবার। এদিন সকালে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন শেষে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন চলমান রাজনৈতিক সংকট ঘনীভূত করতে অনেক উপদেষ্টা চেষ্টা করে যাচ্ছেন। চলমান সংকট ঘনীভূত করার জন্য আমরা শুনেছি এই সমস্ত উপদেষ্টারা তারা ভূমিকা পালন করছে। ন্যাশনাল পিপলস পার্টি এদিকে রাজধানী কাকরাইলে ন্যাশনাল পিপলস পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন এই সরকার জবাবদিহিমূলক নয়, জনগণ ও রাজনীতিবিদদের বাদ দিয়ে কোনো পরিকল্পনায় টেকসই হবে না। সরকারের মান অভিমান বা রাগ বিরাগের সুযোগ নেই বলেও জানান তিনি। বিএনপির দাবি আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এই সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক নয়, রাজনৈতিক দলগুলোকে অনিশ্চয়তায় রেখে শেষ পর্যন্ত কোনো পরিকল্পনায় কার্যকর এবং টেকসই হয় না, হবেও না। অল্প বা বেশি সংস্কার বলে কিছু নেই উল্লেখ করে তারেক রহমান বলেন সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। ডিসেম্বরের মধ্যেই দেশের মানুষ অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে পাবে বলেও আশা তার। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকার পক্ষে নয় জামায়াতে ইসলামী। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের মাধ্যমে জনকল্যাণকর সংসদ প্রতিষ্ঠিত হবে বলে প্রত্যাশা করেন
দলটির আমির শফিকুর রহমান। সাংগঠনিক সফরের অংশ হিসেবে রোববার মৌলভীবাজার যান জামায়াতে ইসলামের আমির। ব্রাহ্মণবাজার, দক্ষিণ বাজার ও উপজেলা পরিষদ হলরুমে কর্মী সমর্থক ও চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন ডাক্তার শফিকুর রহমান। বিভিন্ন মহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখার দাবির মধ্যে জামায়াতের আমির বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোর প্রশ্নই আসে না। আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনকল্যাণকর সংসদ তৈরির প্রত্যাশার কথা জানান তিনি। আপনি বলেছেন এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন, এর ভিতরে আপনি নির্বাচন দিবেন। তিনি বলেছেন যে আমি আমার কথায় শক্ত আছি এবং সেই নির্বাচন আপনারা পাবেন এবং আমরা বিশ্বাস করি এই সময়ের ভিতরেই তিনি নির্বাচন দেবেন। এদিকে রাজধানীর তোপখানায় বিএমএ মিলনায়তনে আগামী নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য ভাবনা শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। এতে অংশ নেন জামায়াত, হেফাজত, ইসলামী আন্দোলন সহ মোট 7টি দল ও সংগঠনের নেতারা। তারা বলেন, প্রতিটি আসনে একক প্রার্থী দিয়ে জোটগতভাবে নির্বাচনে অংশগ্রহণের উদ্যোগ বাস্তবায়ন করতে হবে। একাধিক বাক্স নিয়ে গেলে কিন্তু গালির অভাব হবে, শুধু গালি না, ধিক্কার দিলে মারতেও চাইতে পারবে। এবার অবস্থা আর একটা বাক্স নিয়ে গেলে দেখবেন ওলামায়ে কেরামের মধ্যে আস্থা বাড়বে। জাতীয় ওলামায়ে কেরাম এবং ইসলামপন্থী দেশপ্রেমিক জনতার প্রতিফলনকে আমরা যদি ধারণ করি, ইনশাআল্লাহ এই বছর এদেশের জনগণের প্রত্যাশা পূরণ হয়ে ইসলামী একটা কল্যাণমূলক রাষ্ট্রের দিকে আমরা ধাবিত হতে পারবো। এ সময় নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে প্রশাসনে থাকা আওয়ামী লীগের দোসরদের সরিয়ে দেওয়ার আহ্বান জানান ইসলামী দলগুলোর নেতারা। যারা বিগত দিনে দেশকে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। কোনো দল নয়, অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের 2 ছাত্র উপদেষ্টা আছেন বলে জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। চট্টগ্রামে 3 দিনের সফরের প্রথম দিনের পথসভায় তিনি একথা বলেন। নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় নাগরিক পার্টির মৌলিক সংস্কার ও রূপরেখা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে চট্টগ্রামে 3 দিনের সফরে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ সহ বেশ কয়েকজন নেতাকর্মী। হাত নেড়ে তিনি অভিবাদন জানিয়ে জানান দেন দলের নানা প্রস্তুতি। রোববার সকালে চট্টগ্রামের প্রথম দিন পথসভা করেন কর্ণফুলী উপজেলায়। এ সময় লিফলেট বিতরণ করেন। শেখ হাসিনার রাষ্ট্রের যে কাঠামো, এটাকে ভেঙে তোড়মার করতে হবে, আর নাইলে যে কেউ রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হয়ে আমাদেরকে আবার শোষণ করবে। সংস্কার এবং বিচার, এই দুইটা নিশ্চিত করার লক্ষ্যে আমরা একদম প্রত্যন্ত অঞ্চলে গিয়ে এনসিপির পদচারণা প্রমাণ করতে চাই। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের 2 ছাত্র উপদেষ্টার প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ জানান, রাজনৈতিক দল নয়, গণ অভ্যুত্থানের প্রতীক হিসাবে কাজ করছেন তারা। এনসিপির প্রতিনিধি হিসাবে তারা এই সরকারে নেই, বরং হচ্ছে এই গণ অভ্যুত্থানের সবার প্রতিনিধি হিসেবে হচ্ছে তারা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিত্ব করছে। এদিকে সুচিকিৎসার কথা উল্লেখ করে এনসিপি নেতা ডাক্তার তাসনিম জারা বলেন, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেয় তাদের দলের মূল লক্ষ্য। অর্থের অভাবে যাতে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সুশিক্ষায় সবাই শিক্ষিত হয়। 3 দিনের সফরে অর্ধশতাধিক গাড়ি বহর নিয়ে চন্দনাইশ, পটিয়া, কর্ণফুলী, আনোয়ারা সহ 8টি উপজেলায় পথসভা করার কথা রয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের প্রথম কোনো মামলার বিচার প্রক্রিয়া শুরু হলো। 5 আগস্ট চানখারপুলে 6 জনকে হত্যার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে শেখ হাসিনা সহ 2 জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার কয়েক ঘন্টা আগে রাজধানীর চাংখারপুলে নারকীয় হত্যাকাণ্ড চালায় আইনশৃঙ্খলা বাহিনী। চাইনিজ রাইফেলের গুলিতে শহীদ হন 10ম শ্রেণীর শিক্ষার্থী আনাস সহ 6 জন। তদন্ত রিপোর্ট যাচাই বাছাই শেষে রোববার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। এর মধ্য দিয়ে জুলাই আগস্ট হত্যার প্রথম কোনো মামলায় আনুষ্ঠানিক বিচারিক প্রক্রিয়া শুরু হলো। শুনানির শুরুতেই চিফ প্রসিকিউটর শেখ হাসিনার 16 বছরের দুঃশাসনের ইতিহাস তুলে ধরেন। বলেন, চাংখারপুলের এই হত্যায় সরাসরি নির্দেশ দিয়েছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। পুলিশের সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ অন্য 7 আসামি মাঠ পর্যায়ে হত্যার নির্দেশনা বাস্তবায়ন করেন। যারা সরাসরি চাইনিজ রাইফেল ব্যবহার করে মানুষকে হত্যা করেছে, ভিডিও ফুটেজে যাদেরকে আইডেন্টিফাই করা গেছে, তাদেরকে আমরা বিচারের জন্য সোপর্দ করেছি। পাশাপাশি
তাদের যারা সুপিরিয়র কমান্ডার ছিল এই সমস্ত লোকদেরকে আমরা বিচারের জন্য আজকে সোপর্দ করেছি। এদিন শেখ হাসিনা সহ দুইজনকে ট্রাইব্যুনালে হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি এই বক্তব্যের ব্যাখ্যা না দেয়ায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার আবেদন করেন চিফ প্রসিকিউটর। এই আসামিদেরকে কন্টেম্প প্রসিডিংসে হাজির হওয়ার ব্যাপারে পত্রপত্রিকায় দুটো বহুল প্রচালিত পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ যেটা দিয়েছেন সেটা নোটিফিকেশন আকারে পত্রিকা ছাপার নির্দেশ দিয়েছেন। এদিকে আশুলিয়ায় 5 আগস্ট 6 জনকে হত্যার পর লাশ পোড়ানোর মামলায় তদন্ত শেষ হয়েছে বলে জানায় প্রসিকিউশন। তবে কিছু ফুটেজের ফরেনসিক করার জন্য ফের 4 সপ্তাহ সময় চাইলে তা মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 প্রত্যাহারের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। এতে অধ্যাদেশকে কালো আইন উল্লেখ করে দ্রুত বাতিলের দাবি জানান আন্দোলনকারীরা। দাবি না মানলে কাল থেকে সচিবালয় কার্যক্রম বন্ধ রাখার হুঁশিয়ারিও দেন তারা। এদিকে সন্ধ্যায় সরকারি চাকরি আইন 2018 সংশোধন করে সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এর গেজেট প্রকাশ করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এনবিআর সংস্কারে অধ্যাদেশ সংশোধনে ঐকমত্যে পৌঁছেছেন অর্থ মন্ত্রণালয় ও এনবিআর কর্মকর্তারা। 31 জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় সংশোধনীর আগ পর্যন্ত অধ্যাদেশ স্থগিত থাকবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। গণমাধ্যমে পাঠানো অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এনবিআর বিলুপ্ত নয়, বরং স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় উন্নীত করা হবে। এদিকে সোমবার থেকে লাগাতার কর্মবিরতির যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির পর তা প্রত্যাহার করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিল সরকার। গতবারের চেয়ে 150 টাকা বাড়িয়ে ঢাকায় গরুর চামড়ার সর্বনিম্ন মূল্য 1350 টাকা আর ঢাকার বাইরে 1150 টাকা করা হয়েছে। বিকেলে সচিবালয় বৈঠক শেষে এ বিষয়ে ব্রিফ করেন বাণিজ্য উপদেষ্টা। চামড়ার দাম মিনিমাম 1350 টাকা ঢাকার ভিতরে এবং 1150 টাকা ঢাকার বাইরে, এবং এটা আমরা লবণযুক্ত চামড়ার ক্ষেত্রেই কথাটা বলছি। চাহিদা তৈরি করার ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক বাজারে কাঁচা চামড়া অথবা ওয়েট ব্লু চামড়া সাময়িকভাবে, যেটা বাংলাদেশ থেকে রপ্তানি নিষিদ্ধ তালিকায় ছিল, এই নিষিদ্ধ তালিকা থেকে আমরা তুলে দিচ্ছি, সো দ্যাট ইন্টারন্যাশনাল মার্কেটে সরাসরি যদি স্থানীয় বাজারে এই মূল্য পাওয়া না যায়, যদি চেষ্টা করেন যেন আন্তর্জাতিক বাজারে সরাসরি বিক্রি করে দিতে পারেন। সামগ্রিকভাবে এটা ব্যবস্থাপনা করার জন্য পুলিশের সদর দপ্তরে একটি সেল খোলা হয়েছে, যেখানে বাণিজ্য মন্ত্রণালয়ের 2 জন প্রতিনিধি সেখানে থাকবেন।